2 মিনিটের ট্রেলার দেখে একটা কি করে এই মন্তব্যটা। এই মুহূর্তে যার পাশে বসে আছি তার পাশে বসে আজকে আপাতত আমার প্রশ্ন কম করাটাই ভালো, কারণ তিনি একজন লিভিং ইনস্টিটিউশন যার কাছ থেকে শেখা যায়, বোঝা যায়, জানা যায় এবং একটা অন্য জীবন দর্শন পাওয়া যায়। দাদা, প্রথম একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে যেখানে দ্রুত মন্তব্য করে দেওয়াটা হাতের নখের কাজ, হাতের একটা আঙুলের কাজ, সেখানে দাঁড়িয়ে তুমি তোমার যে কোনো ক্রিয়েশনের সঙ্গে আসা যে কোনো কমেন্ট, যে কোনো মন্তব্যকে এত স্পোর্টিংলি নাও কিভাবে? আমি নিজে কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, তো আমাকে সব খবর দেয় এবং সে মানে বেশ ভালোভাবেই খবরগুলো দেয় আর কি। কাজেই এখন এটা অভ্যেসের একটা ব্যাপার। এটা যদি অভ্যেস হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হয় না, কোনোদিনই আমার অসুবিধা হয়নি। এবং যখন শুরু হয়েছিল, দেখো একটা জিনিস দেখে খারাপ মন্তব্য আসবে, ভালো মন্তব্য আসবে, এটা তো আসবেই। মানে তুমি সকলকে খুশি করা তোমার পক্ষে খুব কঠিন কাজে আজকালকার দিনে। তো সেটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে দেখো, মানে যখন ফেলুদার কথাই হচ্ছে, ফেলুদার জন্যই তো আজ আমরা বসে আছি, মানে নয়ন রহস্যের জন্য। এখন 8 থেকে 80 এটা হচ্ছে আমাদের হিসেব। মানে এই বয়সের সব লোকেরা সব ফেলুদা দেখবে এবং সপরিবারে দেখবে। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে ছোটরা কি বলছে সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ছোটদের কাছে বা কিশোরীদের কাছে একটা সার্টেন বয়স কিন্তু মানে ওদের কাছে ফেলুদা হচ্ছে একটা আইকন, মানে ওই ধরনের একটা চরিত্র, একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট চরিত্র যাদের বহুদিন থেকে পড়ে আসছে, ভালো লাগছে। এবং তাদের যদি কোনো প্রবলেম দেখা দেয় ছবিটা দেখার সময়, বা সেটা আমি ভীষণ মনোযোগ দিয়ে শুনি এবং পরে সেটাকে নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা করি। কারণ ছোটরা সামনে যা বলে পেছনেও তা বলে, তাই না? সেইটা ভীষণভাবে আমি গুরুত্ব দিই, মানে ছোটদের মন্তব্যকে। সেই ছোটদের বয়সটা কি, মানে তোমার কাছে যদি এজ হিসেবে দেখা হয় যে না, ফেলু তো দেখো, ফেলুদের তো খুব একটা বেশি বাচ্চা আমি বলবো না, এটা একটা মুশকিল। কারণ এটা খুব ধরো তোমার 10-12 বছর, তারপরে টিনেজার, ওই পুরো টিনের ব্যাপারটা। কারণ এখন আমাদের এটাও ভেবে দেখতে হবে যে আগের যুগে 4 বছর আর এখনকার যুগে 4 বছরের অনেক তফাৎ। কাজেই আমি ধরেই নিচ্ছি ওরা অনেক বেশি ম্যাচিওর হয়ে যাবে আর কি 5-6 বছর, 6-7 বছরের মধ্যে। যেমন এই তো মানে আমাদের ছবিতে নয়ন যে করেছে সেই তো 7-8 বছরের মতো বয়স। কাজেই তারা যথেষ্ট বোঝে, ফেলুদাকে চেনে এবং ভালো মন্দ বোঝে, কোনটা খারাপ লাগছে কোনটা ভালো লাগছে বোঝে। কাজেই এই বয়সটা আমরা ভীষণভাবে গুরুত্ব দিই আর কি, এই স্পেসিফিক এই বয়সটাকে। এই যে টিনেজের কথাটা তুমি বললে দাদা, মানে বর্তমানে টিনেজ যে গ্রুপটা যারা আছে তারা তো একই সঙ্গে ধরো অনেক বিদেশি কন্টেন্ট দেখছে, অন্যান্য অনেক জায়গা থেকে দেখছে, কিন্তু তোমার যে কোনো সিনেমার ক্ষেত্রে সেটা তৈরি হওয়ার আগে এবং তৈরি হওয়ার পরে তুমি যে জায়গাটা মেনটেন করতে চাও, যেমন তুমি এখানকার চিত্রনাট্য, কালার প্যালেট তুমি সাজাতেই চাইছিলে খুব ক্লাসিক্যাল ওয়েতে, তুমি সে জায়গায় কোনো পরিবর্তন করো না, মানে তুমি তোমার ভাবনার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করো না। সেটা কেন? মানে এটা অনেকগুলো ফ্যাক্টর আছে জানো। কারণ দেখো, সোনার কেল্লা আমাদের একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে গেছে, সেই বেঞ্চমার্কে রিচ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ওটা একটা আলাদা লোকের করা বেঞ্চমার্ক। এবং কারণ আমার মনে হয় যে গল্পটা তুমি যদি মানে দেখো, ফেলুদার গল্প যে খুব একটা সহজ গল্প তা কিন্তু নয়। প্রচুর ক্যারেক্টার, কমপ্লেক্স সিচুয়েশন রয়েছে, সাইকোলজিক্যাল ব্যাপার রয়েছে। একটা তো মানে যখন একটা কিছু ক্রিমিনালের ব্যাপারটা হচ্ছে তখন তো সেটা রয়েছে। কারণ খুব একটা জিনিসটা তুমি যদি তোলাটাও ভীষণ কমপ্লেক্স করে ফেলো তাহলে একটু মুশকিল হয়ে যাবে। কারণ তোলাটাকে তোমাকে যতটা সিম্পলভাবে তুমি গল্পটাকে বলতে চাও, তোমার কাজ হচ্ছে গল্প বলাটা, পরিষ্কার করে গল্প বলাটা, যাতে কোথাও কোনো ধাক্কা না খায়। এখন সেটা আমরা ভীষণভাবে নজর দিই। আমরা অবশ্যই এক্সপেরিমেন্ট করব যদি সেরকম গল্প হয়, মানে এটা এমন একটা গল্প তাতে হয়তো একটু এক্সপেরিমেন্ট চলে, কিন্তু ফেলুদার গল্পে খুব একটা এক্সপেরিমেন্ট চলে না। এক্সপেরিমেন্ট ওই কথা বলছি, ওই মারপ্যাচ, কায়দা ইত্যাদি ওসব খুব একটা চলে না। মানে ফেলুদার ফিলটাই হচ্ছে ভীষণ ক্লাসিক ফিল। এখন সেই ফিলটা আমি মেনটেন করতে চাই, এবং আমার ফেলুদা সেই ফিলই হবে আর কি, সেই মেজাজেই হবে।
মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার এইগুলোর ইউজ এখানে দেখিয়েছো। এখানে বহু ফেলু মিত্তিরের অনুগামী ব্যাপারটাকে ঠিক মতন নেয়নি, যে কেন ফেলুদা কেন এই ড্রেস পরবে, ফেলুদার বাংলা নিয়ে মানে ইন্দ্রনীলদার বাংলা নিয়ে অনেকগুলো কথা হয়েছে, কিন্তু আমি শুনেছি যে তোমাদের ইন্টারভিউ থেকে দেখছিলাম যে ইন্দ্রনীলদা নিজে এসেছিল এবং সেই আগ্রহটাই তোমাকে অনেকটা বেশি ধাবিত করেছে এই দিকে। তো এইটাকে তুমি কিভাবে দেখো বা কি বলবে এটাকে নিয়ে, যে কারণ যে মানে ফেলুদা বলতে পারো তোমার সংসারে, তোমার ঘরের, তোমার আপন, তোমার জীবনের যাপনের সেটার সঙ্গে এক্সপেরিমেন্ট তুমি করলে এবং তাতে অনেক মানুষ বললো না ফেলুদা তো আমাদেরও, এটা কেন করা হলো? হ্যাঁ, সেটাতেই যে কারণে আমি অনেকদিন রেজিস্ট করেছি। মানে আমি যখন আমরা বোম্বেটে বানাই, সেটা হচ্ছে 2003 সালে, মোবাইলের খুব আর্লি যুগ, কয়েক বছর হতে এসছে। তো সেখানে আমি যেটা দেখিয়েছি সেটা যে ফেলু নিজে মোবাইল ব্যবহার করে না, কিন্তু ব্যবহার জানে। এই যে সেটা আমরা বোম্বেটেই দেখে এসেছি। এবং তারপরে অনেকেই যেটা আমাকে, বিশেষ করে ছোটরা, আমি যে তাদের কথা বলছি, যে কেন মোবাইল দিচ্ছেন না, কেন মোবাইল দিচ্ছেন না, মানে আমরা তো মোবাইল ইউজ করি, কেন মোবাইল দিচ্ছেন না। এখন সেটা আমার মনে হয়েছিল যে এখনকার প্রজন্ম ফেলুর সঙ্গে একটি এটা আইডেন্টিফিকেশন হচ্ছে না মোবাইলটা না এলে, মানে কম্পিউটার না এলে। কম্পিউটারের ব্যবহার যে খুব একটা এই ছবিতে বেশি আছে তা নয়, একেবারেই নেই আমি বলা যেতে পারে, কিন্তু মোবাইলের ব্যবহার আছে। কিন্তু মোবাইলের ব্যবহারটা করছে যখন দরকার হচ্ছে, সারাক্ষণ হাতে কিন্তু মোবাইল নেই। এটাই হচ্ছে আমার ব্যাপার, যে আর মানে মোবাইলটা এমন দেওয়া হয়েছে যাতে গল্পটা না ক্ষতিগ্রস্ত হয় আর কি, মানে গল্পটা না ডিস্টর্টেড হয়। সেদিক থেকে আমার ভীষণ একটা খেয়াল রাখতে হয় সব সময়, যে গল্পটা যাতে গোলমাল না হয়ে যায়। কারণ বাবার গল্প এত এত ভালো যে সেখানে অন্য রকমের কিছু জিনিস এলে গল্পটা একটু গোলমাল হয়ে যাচ্ছে, তাতে সেটা যাতে না হয়। পোশাকের ক্ষেত্রেও তো তুমি পরিবর্তন এনেছো। পোশাকের ক্ষেত্রে খুব একটা কিন্তু পরিবর্তন হয়নি, মানে খুব ক্লাসিক্যাল ভাবেই পোশাকটাকে রাখা হয়েছে, খুব যে একটা ইয়ে করা হয়েছে তা নয়। আমার মনে হয় না পোশাক নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, কারণ ফেলুর যেটা টিপিক্যাল পোশাক সেটা হচ্ছে পাঞ্জাবি আর প্যান্ট, সেটাও অবশ্যই রয়েছে, পাঞ্জাবি আলিগাড়িও রয়েছে এবং শার্ট প্যান্টও রয়েছে, সেটাও রয়েছে। এটা সবসময় সেটা আমরা খুব ভালোভাবে, ওই কস্টিউমের ব্যাপারটা আমরা খুব ভালোভাবে মেনটেন করি। বেশ দাদা, পোশাকের প্রসঙ্গে মানে কোন জায়গা থেকে প্রশ্ন উঠলো সেটার জায়গাতে আসবো আবার। তার আগে দাদা আরও একখানা জিনিস বলি, সেটা হলো গিয়ে যেহেতু সত্যজিৎ রায় এবং তার সুপুত্র তুমি, সে জায়গা থেকে যে কোনো এরকম একজন পার্সোনালিটির পুত্র হওয়ায় বা সন্তান হয়, কোন জায়গাগুলো তোমার মনে হয় যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বিইং আ ক্রিয়েটিভ পারসন? কারণ একটা না, দেখো সেসব ভাবা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন সেসব ভাবতে গেলে তোমাকে কিচ্ছু করা চলে না, একটা অন্ধকার ঘরে বসে থাকতে হয়, সিলিংয়ের দিকে তাকিয়ে এরকম একটা ব্যাপার হয়। কাজেই না, সেটা নয়, সেটা আমি অনেকদিন আগে থেকেই মোটামুটি ভাবা বন্ধ করে দিয়েছি। তা নাহলে কাজকর্ম কিছু করা যায় না। যেটা আমার মনে হয় সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হচ্ছে যে মানে বাবার, শুধু বাবার কেন, আমি সুকুমারও বলবো, উপেন্দ্র কিশোরও বলবো, মানে এই তিনজনের লেগেসিটাকে যদি বাঁচিয়ে রাখা যায়, এটাই হচ্ছে এখন মেন কাজ। মানে ছবি করার ফাঁকে ফাঁকে এটাই আমরা করি, যাতে মানে ওদের কাজগুলো ঠিক থাকে, সংরক্ষণ করা হয়, এবং ভবিষ্যতের প্রজন্ম যদি কাজ দেখতে যায় বা কাজ নিয়ে কোনো রকমের পড়াশোনা বা কিছু করতে চায়, রিসার্চ করতে চায়, যাতে আমরা তাদের সাহায্য করতে পারি এবং আমার পরের যারা রয়েছেন তারা যাতে সাহায্য করতে পারেন, সেইটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমার কাছে। প্রথমে যে ইম্পর্ট্যান্টটা ছিল সেটা হচ্ছে যে মানে বাবার ছবিগুলোকে রক্ষা করা, কারণ বাবার ছবির অবস্থা খুব খারাপ মানে হয়ে গেছিল। কাজেই সেইটা রক্ষা করা গেছে, মানে এটা আমি খুব জোর গলায় বলতে পারি যে অন্তত 80-85% ছবি মোটামুটি রক্ষা হয়েছে। এখন আমরা যে কথা বলছি এখনও ছবি রেস্টোর হচ্ছে বিদেশে, কাজেই সেইটা একটা ভালো। এইবার কাগজপত্র, লেখা জোকা, আঁকা টাকা, এইগুলো সব মানে তিন জেনারেশনের আমি যদি বলি, মানে উপেন্দ্র কিশোর, সুকুমার এবং সত্যজিৎ, সেইগুলো করা হচ্ছে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলে আমার মনে হয়। কাজেই তুমি যেটা বললে যে ওই নিয়ে আর ভাবার সময় নেই, যে
কিন্তু কিন্তু দাদা ক্রমাগত যদি কনস্ট্যান্ট একটা তুলনার মধ্যে তোমাকে রাখা হয় এবং তোমাকে যারা তুলনায় রাখে এমন নয় যে তাদের সিনেমা নিয়ে সিনেমা তৈরি নিয়ে বা সত্যজিৎ রায় বা সুকুমার রায় বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প নিয়ে বিদগ্ধ জ্ঞান আছে, বিদগ্ধ জ্ঞান তো ছেড়ে দাও, মানে যৎসামান্য জ্ঞানটাও যে সবসময় তাদের আছে, বেশিরভাগ জনেরই আছে এটা ধরে নিয়ে যে তার মানে যাদের নেইও তারাও তোমাকে ক্রিটিসাইজ করাটা তাদের কাছে খুব ইজি হয়ে যায় কারণ সোশ্যাল মিডিয়া। সে তো বটে নিশ্চয়ই। হাউ ডু ইউ সি দিস চেঞ্জ? না না, আমি ওটা যে খুব একটা, দেখো এখন আমার সবসময় মনে হয় যে তুমি অবশ্যই ক্রিটিসাইজ করো একটা, সেটা সব সময় হয়ে আসছে সব সময়। সেটা কি বাবা ফেস করেননি? নিশ্চয়ই ফেস করেছেন। সেটা সব মানে বড় বড় লোকেরা, মনীষীরা সব ফেস করেন, ক্রিটিসিজম তো ফেস করেনি, কারণ একটা সব সময়ই থাকে যে একটা ক্রিটিসাইজ করার লোকের তো অভাব হয় না। তো কিন্তু ক্রিটিসিজমটা তুমি যে খারাপ বলছো, কেন খারাপ সেইটা যদি তুমি ভালো করে বোঝাতে পারো তাহলে ঠিক আছে। ক্রিটিক তুমি মানে ক্রিটিক মানে যারা তারা আলাদা, আর যারা ট্রোল এখন যেহেতু সেটা বটে অবশ্যই। আমি সেটাই বলছি, তুমি অবশ্যই খারাপ বলো, সেটা কোনো, কারণ খারাপ সবসময় সেটা হতে পারে, মানে খারাপ হতে পারে, ভালো হতে পারে, এটা সবসময় হতে পারে। কিন্তু এখন সেটা তোমাকে এখন দুম করে একটা কমেন্ট করে দিলে তো হয় না, মানে তোমাকে সেটাকে জাস্টিফাই করতে হয় সেই কমেন্টটা যে কেন খারাপ। ঠিক আছে, আমি এই ছবিটা খারাপ বলছি, কিন্তু আমার এই দিকগুলো খারাপ লেগেছে, ঠিক আছে ফাইন, মেনে নিলাম, কোনো তো অসুবিধা নেই। কিন্তু মোটামুটি একটা খুব ব্রিফ জিনিস দেখেই মোটামুটি সকলে একটা কমেন্ট করে দিচ্ছেন যে ছবিটা খারাপ, ছবির চিত্রনাট্য খারাপ, সিনেমাটোগ্রাফি খারাপ, মিউজিক খারাপ, অভিনয় খারাপ, সব খারাপ। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEJ, MPH, MTTM. For admission call 90070275. একটা 1.5 মিনিট 2 মিনিটের ট্রেলার দেখে একটা কি করে এই মন্তব্যটা করা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কাজেই না, আমার তাতে খুব একটা এফেক্ট করে না। তাতে এফেক্ট করলে খুব মুশকিল, তাহলে মানে পুরো সময়টা বড্ড একটা ডিপ্রেসিং একটা ব্যাপার এসে যায়, বুঝতে পারছো? কাজেই সেইটা আমি কোনো সময়, আমার সবসময় একটা পজিটিভিটি, একটা ভালো লাগে, একটা প্লাস সব জিনিস ঠিকঠাক একটা ব্যাপার ভালো লাগে। মানে একজন যেমন অনেকে হয় না যে একটা লোক ঘরে ঢুকলে তার একটা পজিটিভ ভাইব্রেশনস থাকে, এবং সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে, যে সেটা আমি সবসময় পজিটিভ দিকটা দেখি। আমি বেশি খুব একটা নেগেটিভিটির দিকে চলে গেলে কিরকম একটা বাজে হয়ে যায় না, সব ব্যাপারটা কিরকম, লাইফস্টাইলটা কিরকম গোলমাল হয়ে যায়। কাজে সেদিকে না যাওয়াই ভালো। কিন্তু তোমার এই পজিটিভিটির সঙ্গেই আসে তোমার রিজিডিটি। হ্যাঁ, সেটা কিছুটা থাকবে, সেটা কিছুটা থাকবে, অবশ্যই থাকবে। কারণ মানে তোমার ক্রিয়েশনের ক্ষেত্রে তুমি যেটা ভাবো, আমি শুনেছি যতখানি প্রবীণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে যেটুকুনি জানতে পারি, যে তুমি তোমার ভাবনা চিন্তার সঙ্গে প্রযোজকের সঙ্গে কোথাও কোনো কম্প্রোমাইজ হতে দাও না, মানে এটা খুব ভদ্রভাবে সুচারু। দেখো এখন হ্যাঁ, সেটা তো এখন আমার তো সবসময় মনে হয় যে মানে ছবির কাস্টিংটা পরিচালকেরই করা উচিত, সেটা কাস্টিং যেভাবে প্রেজেন্টেশন সব দিকে সেটা আমার মনে হয় যে মানে ইন্টারফেয়ার করলে একটু প্রবলেম হয়ে যায়, কারণ অনেক বছর তো হয়ে গেল, মানে কাজেই সেখানে আমার মনে হচ্ছে একটা সিনিয়রিটির দিক থেকেও একটা কোথাও আমি এসে দাঁড়িয়েছি, খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন, এখন সেখানে একটা মানে আমার কথাটা একটু মেনে চলতে হবে, তাহলে মুশকিল আর কি। কিন্তু সেটা এই নয় যে আমি সব কথা ভাবি, কিন্তু আমি লজিস্টিক্স নিয়ে ভাবি, এখন সেটা ভাবতে হয়, কারণ মানে আমাদের এমনি এখনো তো বাজার ভীষণ সীমিত, মানে আমরা তো ওইভাবে তো ছড়িয়ে পড়তে পারিনি সারা বিশ্বে, যে আমাদের সেটাও ভাবতে হয়, আমাদের লজিস্টিক্স নিয়েও ভাবতে হয়, পয়সা কড়ি নিয়েও ভাবতে হয়। আদৌ মানে একটা গল্প হয়তো পছন্দ হলো, কিন্তু দেখা গেল সেটা করা অসম্ভব, মানে কাজেই অত্যন্ত দুঃখের সঙ্গে সেটাকে রিজেক্ট করতে হয় আর কি, যে গল্প করতে পারবো না। তো এরকম ভাবতে হয়, কিন্তু যখন একটা ছবি করাটা ফাইনাল হয়ে যায় তখন একটু আমার কথা মেনে চলতে হবে, তা না হলে। তবে আই এম ওপেন, মানে বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে যেটা আমি বলবো, যে অভিনেতাদের আমি যথেষ্ট ফ্রিডম দিই, এবং যারা আমাদের কাজ দেখেছে বা আমাদের সঙ্গে কাজ করেছে তারা এইটুকু নিশ্চয়ই বলবে যে মানে আমাদের কাজের পরিবেশটা ভীষণ ভীষণ ভালো রাখার আমরা চেষ্টা করি।
যাতে কোনো রকমের না হয় আর কি, মানে ঝগড়াঝাটি বা ওই ধরনের মানে চেঁচামেচি ইত্যাদি ওসব না হয়, কারণ এতগুলো লোক নিয়ে কাজ তো খুব মুশকিল। কিন্তু সেইটা আমরা ভীষণভাবে নজর রাখি যে যাতে মানে সকলে ঠিক মতো ঠিকঠাক সব হচ্ছে কিনা সেটা নজর রাখা হয়। এবং আমি দেখো, আমি চিরকালই বাবার ইউনিটের সঙ্গে কাজ করেছি এবং আমি কিন্তু কোনোদিন বাবার সঙ্গে থাকিনি কোনো আউটডোরে, আমি সবসময় ইউনিট মেম্বার্সদের সঙ্গে থেকেছি। কাজেই ইউনিট মেম্বার্সদের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এরা যারা কাজ করছে, যারা নেপথ্যে কাজ করছে, তাদের যদি ঠিক না রাখো তাহলে কাজ কিন্তু ঠিক হবে না। কাজে সেদিক থেকে আমাদের ভীষণ নজর রাখতে হয়, একটা বেসিক কমফর্টের দিকে নজর রাখতে হয়। এবং যেটা যে শুধু ফিল্ম করছি তাহলে সেটা তো করছি, কিন্তু এইগুলো খুব ম্যাটার করে, বুঝতে পারছো? কাজে সেটা আমি সবসময় মানে বাবার ইউনিটে থেকেও আমি ইউনিট মেম্বার্সদের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে বাবা কাজটা ঠিক করতে পারেন, নির্বিঘ্নে কাজটা করতে পারেন এবং নিজের মতো করে করতে পারেন, যাতে ইউনিটটা তাকে সহযোগিতা করে, সেটার দিকে আমার ভীষণভাবে নজর ছিল। দাদা অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হলো আজ আমরা নয়ন রহস্যের প্রচারের জন্য আছি, প্রমোশনের জন্য আছি। তুমি সেই সময়কালটা দেখেছো যেই সময় হাতে এঁকে পোস্টার তৈরি হতো, সেইভাবে প্রমোশন হতো সিনেমার। আজকে এই প্রমোশনের নানা ধরনের স্ট্র্যাটেজি এসেছে, নানা ধরনের চেঞ্জেস এসেছে। তোমার কাছে প্রমোশন কতটা ফিল্মকে হেল্প করে, এবং এই যে নানা ধরনের ব্যতিক্রমী স্টাইলে প্রমোশন, সেটা আদৌ কতটা উপযোগী হচ্ছে বলে তোমার মনে হয়? আমার যেটা সবসময় মনে হয়, দেখো আগে তো এরকম কিছু ছিল না, আগে জাস্ট তোমার মানে ছবিটা প্রোডাক্ট ছিল না, ছবিটা ছবি ছিল। এখন তো ছবিটা প্রোডাক্ট হয়ে গেছে, তোমাকে তো সেই প্রোডাক্টটাকে প্রমোট করতেই হবে। কিন্তু আমার সবসময় মনে হয় যে একটা বেসিক ঠিক আছে, কিন্তু বেশি গেলে আবার মুশকিল, মানে লোকেদের এক্সপেকটেশন বেশি বেড়ে গেলে আবার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে ছবিটা দেখার পর বা দেখতে দেখতে যাই বলো না কেন। তো আমার মনে হয় একটা বেসিক প্রমোশন ডেফিনেটলি দরকার। আজকাল আমরা ভীষণ কুঁড়ে হয়ে গেছি, মানে আমাদের জানতে হবে, যে আমাদের জানাতে হবে যে এই সময় ছবিটা রিলিজ করছে, এই ডেটে করছে এবং ছবিটা আসছে এবং এই হচ্ছে ছবি, এই ধরনের ছবি, সেইটা করতে হবে, সেইটুকু ডেফিনেটলি করতে হবে। এবং যে কারণে আমরা আজকে এখন বসে আছি আর কি, জিনিসটা করছি। তো আমি সবসময় মনে করি যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রমোশন দরকার, কিন্তু বেশি ওভার প্রমোশন যাতে না হয়ে যায় একটা ছবির ক্ষেত্রে, তাহলে একটা প্রবলেম হয়, ছবির সেটা ক্ষতি করে। তুমি বেসিক একখানা জায়গা বললে, তার সঙ্গে যদি আমরা শৈশবকে একটুখানি লিঙ্ক করি, তাহলে শৈশবের একখানা বেসিক জায়গা হলো কল্পনা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়ের হাত ধরে আমরা একটা কল্পনার জগতে ভেসেছি, যে জগৎটার মধ্যে ননসেন্স কমেডি কি সেটা আমরা প্রথম বুঝতে শিখেছি, বৃষ্টি ভেবে ওপরে ওঠা কি সেটা আমরা বুঝতে শিখেছি। আজকে যেখানে সমস্ত কিছু খুব অ্যাভেলেবেল, যে কোনো কিছু আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা খুব ইজিলি দেখতে পেয়ে যাই। তুমি যখন ছোটদের সঙ্গে কাজ করো, ছোটদের সঙ্গে মানে যে যতখানি মেশো, কল্পনার জগৎ কতখানি দেখতে পাও তুমি এই বাচ্চাদের চোখে? না, যেটা আমি বললাম যে আমাদের সময় 4 বছর, এখনকার 4 বছর অনেক তফাৎ, এটা কাজেই এখন সেখানে আমার মনে হয় না জানো, কারণ আমার শুধু মনে হয় যে তুমি যদি একটা ছবি করো, ছবির গল্পটা যদি ঠিক মতো বলতে পারো এবং ছবিটা যদি কম্প্যাক্ট এবং টাইট হয়, তাহলে গল্পটা ভীষণ চায়, এখনো গল্প কিন্তু চায়, কাজেই সেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আর আমার সঙ্গে কোনোদিন মানে বাচ্চাদের ইন্টারাকশনের কোনো প্রবলেম হয়নি। আর একটা সুবিধা হচ্ছে, যেহেতু আমার ছেলে আমার সঙ্গে কাজ করছে, মানে তোমার আমাকে অ্যাসিস্ট করছে আর কি, কাজেই ওই বয়সটাকেও আমি মোটামুটি ওই বয়সের কি চায় এবং সেটা আমি মোটামুটি বুঝতে পারি। কাজে ওই দিক থেকে একটা খুব সুবিধা হয়ে গেছে, যে মানে ও যদি স্ক্রিপ্টটা পড়ে বলে যে এই জায়গাটা এখনকার জেনারেশন ঠিক ধরতে পারবে না, তুমি এই জায়গাটা একটু দেখো, কাজে আমি সেটা ভীষণভাবে মেনে চলি, যে কারণে একটা সুবিধা হয়ে গেছে। এবং ওকে আমি অনেকটা দায়িত্ব, যেমন এখন অনেক কিছু জিনিস তোমার কম্পিউটার ওরিয়েন্টেড হয় আর কি, বুঝতে পারছো, যেমন VFX TFX সবই তো এইসব হয়, কারণ এখন ডিজিটাল যুগ এসে গেছে, অ্যানালগের সেই আমাদের যুগ তো আর নেই। যে এখন একটা সুবিধা হয়ে গেছে, যে মানে ওকে অনেকগুলো জিনিসের দায়িত্ব আমি দিয়ে দিই, যে তুমি দেখো, যাতে মানে ও অনেক বেশি আমার থেকে এখনকার ছবি দেখে, তো কাজেই ওকে আমি দিয়ে দিই, দেখো সব ঠিকঠাক আছে কিনা, মানে এখনকার মানে তোমার জেনারেশন
নেবে কিনা জিনিসটা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট। তুমি ওপেন এন্ড ছেড়ে দাও। আমি হ্যাঁ একদম একদম, এবং ছোটদের সঙ্গে আমাদের কোনোদিনই কোনো অসুবিধা হয়নি, কারণ ছোটদের ট্রিট না করলেই হলো, ছোটদের মতো ট্রিট না করলেই হলো, তাই তো হলো। কিন্তু দাদা এই যে কল্পনার জগৎ, আমি তোমাকে বলছি ভয় পেও না বলো, কিংবা হিংসুটে বলো, একটা কুকুরের লেজ এবং মাথা নিয়ে যে সমস্যাটা আমরা দেখেছি, এই যে ছোট ছোট ইনোসেন্স, এটা অদ্ভুত কল্পনা যে একটা কুকুরের দুটো পার্ট দুজন নিয়ে নিয়েছে, এই জায়গাটা তুমি আদৌ কি এখন ছোটদের সঙ্গে যখন গল্প করো বা কিছু মানে যখন কথোপকথনে না সেটা দেখো, সেটা যদি ইন্টারেস্টিং ভাবে বলা যায় বা মানে সেটা যদি করা যায় তাহলে তো ভালোই হয়, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ তোমাকে সেই ইমাজিনেশনের মধ্যে যেতে হবে, ঠিক মতো ভাবতে হবে, ঠিক মতো ঢুকতে হবে। আর ভাবানোর দায়িত্বটাও তো থাকে। কোনটা? ভাবানোর একটা ছোট। হ্যাঁ 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 হ্যাঁ, এখন সেটা আমি তো তাই বললাম যে এমনি ওই দিক থেকে কোনো সমস্যা নেই, মানে যদি তুমি ঠিক মতো হ্যান্ডেল করতে পারো, ঠিক মতো জিনিসটা করতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা এমনভাবে আসলে আমাদের একটা ব্যাপারই হচ্ছে না, আমরা ছোটদের নিয়ে এত কাজ করেছি, মানে লেখালেখির দিক থেকে বলো বা ওদের হ্যান্ডলিং বলো, কাজেই সেটা আস্তে আস্তে কিন্তু মানে আমরা বুঝেছি যে এখন জেনারেশন পাল্টাচ্ছে, টেকনোলজি পাল্টাচ্ছে, কাজেই যতটুকু দরকার টেকনোলজি ওদের সঙ্গে কথা বলতে গেলে বা ওদের সঙ্গে ওদের হ্যান্ডেল করতে গেলে যতটুকু টেকনোলজি দরকার সেটুকু কিন্তু জানতে হবে, তা নাহলে তোমার খুব বিপদ। এই হচ্ছে তার মানে তুমি বলছো আহা কি আনন্দ আকাশে বাতাসে, সেই জন্য আপডেট এবং আপগ্রেড সেটাই একটু জানতে হবে, কিন্তু জিনিসটা হচ্ছে বেশি মানে টেকনোলজি ভীষণ কাঠখোট্টা, তো মানে ওটাকে একটু ঠিক মতো ট্রিট করতে পারলে খুব ভালো, খুব ভালো। মানে এখন আমরা বড্ড বেশি হয়ে যাচ্ছি যে করে নেবো ওই টাইপের একটা ব্যাপার এসে গেছে, কিন্তু মানে শুটিংয়ের সময় যেটা আগে ভাবনা চিন্তা করা হতো, এখন অনেকেই চলছে যে ঠিক আছে ওটা তো করে ফেলা যাবে, ওটা তো পোস্টে করে ফেলা যাবে, কোনো অসুবিধা নেই। যে সেটা যতটা কমানো যায় তত ভালো আর কি। মানে বেশ, তবে আর কি করা যাবে, আমরা টেকনোলজির সাহায্য নিয়ে একখানা গেম নিয়ে এসেছি তোমার কাছে। হ্যাঁ, ছোট্ট গেম। এখানে কয়েকজনের মানে ছবি আছে, কিন্তু ছবির অল্প একটুখানি পোর্শন তোমাকে আমরা হিন্ট হিসেবে দেখাবো, তোমাকে বলতে হবে কে ইনি। আবার কি? আচ্ছা, সর্বনাশ করেছে। পুরো ছবিটাই আছে, কিন্তু তোমাকে আমি দেখাবো, একটুখানি রিভিল করবো, একটু তুমি দেখো। এটি রঞ্জিত দা নাকি? অ্যাবসলিউটলি রাইট, আমার কিছু বলার নেই। না এটা পরের কোনো হাতে একেবারে গোলমাল হয়ে যাবে। আমি পরে যেটা মানে যার ছবি দিচ্ছি তুমি মানে সাইড থেকে এটা তো সৌমিত্র বাবু, যাই ওটা কোন সিনেমার দৃশ্য? এটা জয় বাবুর না, জয় বাবুর অবশ্যই জয় বাবুর মতো। এটা ইনফ্যাক্ট দারোয়ান ঘাটের দরজা। দেখি, এটা অনেক মুড়িয়েছি, একটাতে অ্যাটলিস্ট আমি তো এই কিছুটা স্কোর। এটা তো উত্তম কুমার অবশ্যই। তুমি কি মুখস্থ রাখো? মানে না এইগুলো খুব মুশকিল। আমি ভীষণ ছোট ছোট করে দিয়েছিলাম, তার ভিতরে তুমি মানে হাফ দেখে বলে দিচ্ছ, পুরোটা না দেখে। যাই হোক, থাক। যাই হোক, তো ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। দ্য গড। টেলিভিশনে নয়, এই ছবিটা একদম মানে সরাসরি বড় পর্দায় দেখতে হবে সপরিবারে, এবং আশা করি উপভোগ করবে। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।